হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক। জীবন খুব অদ্ভুত। তুমি যাদের থেকে আশা করছো ভালো কিছু, তারা তোমাকে ভালো কিছু দিচ্ছে না। আর যাদের থেকে তোমার কোনো এক্সপেকটেশনই নেই, তারা তোমাকে ভরে ভরে দিচ্ছে। এই কথাটা কেন বললাম একটু বাদে বুঝতে পারবে। কাবুলিওয়ালা আর প্রধানের আমি যখন ট্রেলার রিভিউ যখন করেছিলাম, আমি খুব একটা বেশি এক্সাইটেড কোনো ফিল্মের জন্যই ছিলাম না। কিন্তু টু বি ভেরি অনেস্ট, গতকাল আমি তিনটে সিনেমা দেখেছি: রেবেল মুন, সালার আর কাবুলিওয়ালা। আর আজকে আমি প্রধান দেখলাম। কালকেও তিনটের মধ্যে কাবুলিওয়ালা আমার সব থেকে বেশি ভাল লেগেছিল, আর আজকে আমার প্রধানই দেখেছি, প্রধান ভাল লাগলো। এখন এই লাস্ট কদিনে যতগুলো সিনেমা আমি দেখলাম, প্রায় 5টা মতো সিনেমা: অ্যাকুয়াম্যান, রেবেল মুন, সালার, কাবুলিওয়ালা আর প্রধান। এবং অদ্ভুতভাবে আমাকে যদি আমার সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স বা আমার ফিলিংসের কথা জানতে চাওয়া যদি হয়, আমি তো নাম্বার 1 আর 2-তে কাবুলিওয়ালা আর প্রধানকেই রাখবো। ওকে। কিন্তু কাবুলিওয়ালা যেরকম একটা নিয়ারলি পারফেক্ট ফিল্ম, প্রধান পুরো পারফেক্ট নয়। কিন্তু যেই সিনেমার 80%ই ভালো, সেই সিনেমাকে তো ভালো বলতেই হবে, কিচ্ছু করার নেই। তবে আমি দেখলাম দেবদা একটা জিনিস পোস্ট করেছে যে এখনো অবধি নেগেটিভ রিভিউ দেখলাম না। আমি একটা নেগেটিভ রিভিউ করবো নাকি? দেখো, দেব ফ্যানেরা এমনিও আমাকে খিস্তি দেয়, অমনিও আমাকে খিস্তি দেয়। যখন আমি কাছের মানুষ ভালো বলেছিলাম, কোনো দেব ফ্যান পাত্তা দেয়নি। যখন আমি কিশমিশ ভালো বলেছি, কোনো দেব ফ্যান পাত্তা দেয়নি। খালি দেবদাকে নিয়ে একটা রোস্ট বানিয়েছি। আমার মা, মাসি, পাড়া প্রতিবেশী, পুরো গ্যালাক্সি নিয়ে সবাই মিলে গালাগাল দিয়েছে। এখন আমি করব প্রধানের রিভিউ, এবং এই রিভিউটার মধ্যে অনেক ভালো জিনিস বলার আছে। 2-3টে নেগেটিভ পয়েন্ট রয়েছে, সেগুলো ইগনোরেবল। প্রথম কথা বলি, এই দেবদা কি টিএমসি ছেড়ে দিচ্ছে নাকি টিএমসি দেবদাকে ছেড়ে দিচ্ছে? টিএমসির তো পুরো পোল খুলে রেখে দিল। টিএমসি ঠিক ভোটের সময়, ইলেকশনের সময় যেই যেই ঘাপলাবাজিগুলো করে, সেই ঘাপলাবাজিগুলো বড় স্ক্রিনে তো পুরোপুরি দেখিয়ে দিল। আমি খালি ভাবছি যে সিনেমাটার ক্লাইম্যাক্সে যেই জিনিসগুলো দেখাচ্ছে, দিস ইজ লাইক রিয়ালিটি। কি করে দেখাচ্ছে? এত সাহস কোথা থেকে আসছে? সত্যি বলছি, সিনেমাটা অনেক বড়। একদম ডিটেলে বলি, সিনেমাটা অনেক বড় একটা সিনেমা, প্রায় 2 ঘন্টা 43 মিনিটের ফিল্ম। কিছু কিছু পোর্শন আছে যেগুলো বাংলা সিরিয়ালের মতো তোমাকে ফিল দেবে। কিছু কমেডি পোর্শন আছে। দেবের সিনেমা মানেই খরাজ মুখার্জি রাত্রিবেলা মাল খাবেই, এবং দেবের সিনেমা মানেই সেখানে অম্বরীশ থাকবেই। খরাজ, অম্বরীশ, কাঞ্চন মল্লিক ছিল, এরা তিনজন মিলে। তবে এদের তিনজনকে নিয়ে কমেডির থেকেও কিন্তু এরা কিন্তু সিনেমাতে সিরিয়াস চরিত্রে কিন্তু ছিল। ক্লাইম্যাক্সে এরা সিরিয়াস ক্যারেক্টার কিন্তু প্লে করে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, এরা সবাই হিরোর দলে ছিল, এবং ছ্যাবলামি বাদ দিয়েও এদেরকে যে একটা গুরুত্বপূর্ণ সিন যে দেওয়া হয়েছে, সেটা আমার বেশ 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 ভালো লেগেছে। এদেরকে দিয়ে সবসময় সস্তার ছ্যাবলামি করানো হয়, তার থেকে এটা একটা ভালো হয়েছে। কিছু কমেডিও আছে, আবার কিছু গুরুত্বপূর্ণ সিনও রয়েছে, যেটা দেখতে পারে ভালো লাগে। ঠিক আছে। ভিলেনের চরিত্রতে দেবাশিস মণ্ডল আর বিশ্বনাথ বসু, এরা দুজন ফাটিয়ে অভিনয় করেছে। বিশ্বনাথ বসুকে দেখলেই আপনার থাপ্পড় মারতে ইচ্ছা হবে, যেটা দেবদাস সিনেমার শুরুতেই করে দিয়েছে। ঠাটিয়ে এক থাপ্পড় মেরেছে, সবাই চিল্লিয়েছে হলে, আমি তো সবার আগে চিল্লিয়েছি। ঠিক আছে। এই সিনেমাতে প্রচুর থাপ্পড় মারামারি আছে, ঘুষি লাথি মুক্কাবাজি নেই, থাপ্পড় মারামারি প্রচুর রয়েছে। এ ওকে থাপ্পড় মারছে, ও ওকে থাপ্পড় মারছে, দেব সবাইকে থাপ্পড় মারে। দেবকে কি কেউ থাপ্পড় মেরেছিল? আমার একটি খেয়াল পড়ছে না। নাও দ্য থিং ইজ, দিস ফিল্ম ইজ আ ভেরি গুড, ওয়েল মেড ফিল্ম, যেটার মধ্যে কিছু টোন, কিছু ট্রিটমেন্ট নিয়ে আমার কমপ্লেন থাকতে পারে, বাট ওভারঅল গল্প আর কনসেপ্ট আমার বেশ ভালো লেগেছে। আর দেবের পলিটিক্যাল কেরিয়ার নিয়ে আমার সত্যি সত্যি চিন্তা হচ্ছে। হয়তো আজকে বিশেষ একটা বাড়ি থেকে কল এসে, হ্যালো দেবু, তুমি আমাদেরকে এক্সপোজ কেন করলে, কেন করলে এরকম, বলো। ও দেবু, যাই হোক, দীপক অধিকারী এই সিনেমাটার জন্য যদি সবাই বলে যে দেবকে ক্রেডিট দিতে হবে, দেবের থেকেও বেশি ক্রেডিট দিতে হবে অনসম্বল একটা কাস্ট, যেখানে ভিলেনের বউয়ের চরিত্রেও একজন মেগা সাইজের অভিনেত্রী প্লে করছে, যাকে আমরা সবাই চিনি এবং ভালোবাসি। ইচ্ছেতে ছেলেটার মায়ের ভূমিকাতে যে অভিনয় করেছিল। তা বাদ দিয়ে একজনকে আমার একেবারেই পোষায়নি, সেটা হচ্ছে কি সৌমিত্রিষা। এই মহিলাকে দেখে মনে হয়েছে দেবের বোন, দেবের বউ কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি। আমি সাধারণত রুক্মিণীকে নিয়ে কেন দেব সিনেমা করে বলে আমি কমপ্লেন করি। দেবদা প্লিজ ব্রিং ব্যাক রুক্মিণী। রুক্মিণীকে না তোমার পাশে লম্বায় চওড়ায় তোমার বউ বলে মনে হয়, সৌমিত্রিষাকে কোনো অ্যাঙ্গেল থেকে
বউ বলে মনে হয় না। এখন সিরিয়ালের অডিয়েন্স টানার জন্য এই কাস্টিং করা হয়েছে, তো সেটা নিয়ে কি কিছু বলা যায়? আর হচ্ছে গিয়ে আমাদের একেন বাবু অনির্বাণ চক্রবর্তী, এই একটা লোক যে সারাদিন সাদা রঙের জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, একে দেখেই এ এত ভালো ভিলেনের অভিনয় করেছে না, এত ইরিটেটিং টাইপের একটা ভিলেনের চরিত্রে অভিনয় করেছে, যাকে দেখলে আপনার মনে হবে কি গিয়ে জুতোর বাড়ি মারি। আমার তো এমনিতে অনির্বাণ চক্রবর্তীকে দেখে মনে হয় যে এনাকে কি বলি, আপনার লজ্জা করে না একেন বাবুর চরিত্র বারবার প্লে করতে, একটা জিনিসকে মিল্ক করতে আপনার এত ভাল লাগে? আপনার তো ট্যালেন্ট রয়েছে মশাই, কেন আপনি আপনি ভটভটিতে বাঘার মতো চরিত্রে অভিনয় করেছেন, ফিরিত মুখার্জির সিনেমাতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন, ভালো পোটেনশিয়াল রয়েছে, খালি একেন বাবু টোকেন বাবু, বালের একেন বাবু। যাই হোক, এখানে অনির্বাণ চক্রবর্তীকে দেখে একটা ইরিটেশন তোমার ফিল হবে, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি তারই কৃতিত্ব যে সে অভিনয়টা ভালো করে করেছে। তাই এবারে আসে এই সিনেমার সব থেকে স্পেশাল দুটো পয়েন্টে, স্পেশাল দুটো মানুষ, পরাণ বন্দ্যোপাধ্যায় আর সোহম। ভাই সোহমকে নিয়ে প্রচুর লোকে প্রচুর ট্রল করে, আমি আজ অবধি সোহমের কোনো সিনেমা নিয়ে ট্রল করিনি, সোহমের বাজে সিনেমা আমি দেখিও না। সোহমের মতো পোটেনশিয়াল দেবজিৎ, আবির, যিশু, এদের পরে যদি কারোর পোটেনশিয়াল যদি ছিল, অনেকেই বলে যে অঙ্কুশ, নো ইট ইজ নট অঙ্কুশ, ইট ইজ নট নুঙ্কুশ দা, ওকে, ইট ইজ সোহম। ঠিক আছে, প্রেম আমার, চিরদিনই তুমি যে আমার, কি সোহমের ছিল নাকি? না না, সোহমের ছিল না, চিরদিনই তুমি যে আমার। প্রেম আমার, অমানুষ, বোঝে না সে বোঝে না, সোহমকে নিয়ে কোনো কথা হবে না। আর সোহমের লাস্ট সিনেমা আমি দেখেছিলাম ধর্মযুদ্ধ, রাজ চক্রবর্তীর সঙ্গে, অসম্ভব ভালো সিনেমা। আর এই সিনেমাটা সোহমের কামব্যাক। তবে একদম এন্ডিংয়ে সোহমের একটা সিন আছে যেটা দেখে না আমার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7-এর কথা মনে পড়ছিল, পল ওয়াকার আর ভিন ডিজেল দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে আলাদা আলাদা রাস্তায়, একটা ইম্যাজিনেশন, একটা ভিশনের মতো। যাই হোক, সোহমের চরিত্রটা তোমরা খালি দেখবে, এই সিনেমার ইমোশনাল কোর হচ্ছে গিয়ে সোহম আর পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয়ের এমন একটা জিনিয়াস লেভেলে উঠে গেছেন, উনি আসবেন, কোনো কথা বলবেন না, উনি খালি ওনার অভিনয় করবেন, ওনার অভিব্যক্তি দেখে মানুষ মুহূর্তের মধ্যে ইমোশনাল হয়ে যায়। ভাই টনিকের মতো এদো পচা সিনেমাকে পরাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু টেনে বার করে দিয়েছিল, তো এটা তো একটা ভালো সিনেমা, এই সিনেমার তো একটা ভালো গল্প আছে। পরাণ বন্দ্যোপাধ্যায় রক্স। ঠিক আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় ভগবান করুক ওনাকে যেন 100 বছর কেন 150 বছর যেন বাঁচিয়ে রাখে, ওনার স্ক্রিন প্রেজেন্স অসাধারণ, অসাধারণ। ওকে, হোয়েন এভার হি অ্যাপিয়ার্স আই এম লাইক, এবার তো আমি কাঁদবো, এবার তো দাদু কাঁদাবেই, একদম শিওর শট। বাকি থেকে যায় মমতা শঙ্কর, তিনি রয়েছেন সিনেমাতে, তার চরিত্রটা ভালো, ঠিকঠাক, সাপোর্টিং অ্যাক্ট্রেস, বিশাল কিছু আহামরি কিছু ইয়ে নয়। ওকে, তা বাদ দিয়ে সিনেমার গল্প কনসেপ্ট ভালো। আর আমাদের এখানে ইলেকশনে যা যা চোট্টামি হয় সেগুলোর পুরো পোল খুলে রেখে দেয়। ঠিক আছে, হুইচ ইজ ভেরি নাইস। ঠিক আছে, ইলেকশন কাউন্টিং, রিগিং, ব্যালট বক্সে জালিয়াতি থেকে শুরু করে যা যা হতে পারে সব কিছু দেখিয়েছে, পুলিশদের ওপর অ্যাটাক করা, বুথ অ্যাটাক করা। বাট বাট এইখানে একটা ব্যাপার আছে, আমি আজকে একজন দেব ফ্যানের সাথে সিনেমাটা দেখতে গেছিলাম, তাকে আমি হঠাৎই বলি যে ভাই এই সেম জিনিসটা রাজ চক্রবর্তী কীরকমভাবে এক্সিকিউট করতো, সে বললো হ্যাঁ দাদা, করাপশান নিয়ে আর পলিটিক্যাল অত্যাচার, সাধারণ মানুষের উপরে পলিটিক্যাল পজিশনে যারা রয়েছে তাদের অত্যাচার নিয়ে আমাদের বাংলাতে একটা সেরা ফিল্ম অলরেডি তৈরি হয়েছে 10 বছর আগে, যেটার নাম হচ্ছে গিয়ে প্রলয়, এবং সেখানেও পরান্দা ছিল। প্রলয়ের যে টোন বা ট্রিটমেন্ট ছিল, সেই টোন আর ট্রিটমেন্টের এখানে দরকার ছিল। একটা অ্যাডাল্ট, একটা প্রাপ্তবয়স্ক একটা টোন, অ্যাডাল্ট মানে আমি বোল্ড সিনের কথা বলছি না, একটা প্রাপ্তবয়স্ক টোনের দরকার ছিল, সেইখানে টোনটা এখানে অনেক জায়গাতেই বাংলা সিরিয়ালের মতো হয়ে যায়। অভিজিৎ সেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বোঝেন না, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি জানি যে এদের না কিছু প্যাকেজ কেনা থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের, এরা সমস্ত ফ্যামিলি ড্রামাতে ওই প্যাকেজটাই বারবার করে রিইউজ করতে থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাই খুবই অখাদ্য, সিনকে এলিভেট করতে সাহায্য করে না, বরং বাংলা সিরিয়াল মার্কা ভাইবটা কিন্তু বারবার কিন্তু ফেরত নিয়ে আসে। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনেই মনে হবে আমি কি সিরিয়াল দেখছি, আমি কি সিরিয়াল দেখছি। ঠিক আছে, সিনেম্যাটোগ্রাফির মধ্যে আহামরি কিছু নেই, ধর্মপুর জায়গাটাকে বেশ সুন্দর করে দেখানো হয়েছে কিছু কিছু শটে, তা বাদ দিয়ে সিনেম্যাটোগ্রাফি বা সিন ফিন নিয়ে সেরকম কিছুই গর্জিয়াস কোনো জিনিসপত্র নেই, সিম্পল গল্প ছিমছাম তারিকাতে এক্সিকিউট করা হয়েছে, যেটা দেখতে পর ভালো লাগে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে রাইটিং। এই সিনেমাতে যেহেতু দেখো হিরো ভিলেন রয়েছে কিন্তু ক্যালাকেলি নেই, তাহলে কনফ্লিক্ট দেখাবো কিভাবে? ডায়লগ বাজি, প্রচুর ডায়লগ বাজি রয়েছে যেগুলো দেখতে পরে ভালো লাগে।
একটুখানি ক্যালাকিলি আছে, বাট সেই ক্যালাকিলিটা ওয়েল কোরিওগ্রাফড নয়। আমি এটাই বুঝি না ভাই, এই সিনেমাতে যদি মানুষ সিনেমার মতো দুটো চারটে অ্যাকশনের দৃশ্য যদি থাকতো না, যে দেব আর সোহম মিলে মোটামুটি 20-30 জনকে ধুচ্ছে মানুষের মতো অ্যাকশন সিন, তাহলে এই সিনেমা চুরি মেরে আমি বলে দিচ্ছি 7-8 কোটি 10 কোটি মুহূর্তের মধ্যে কামিয়ে ফেলতো। ঠিক আছে, আরে দেবদা তোমার কাছে পয়সা রয়েছে, সিনেমাতে অ্যাকশন কেন ঢোকাও না? কেন, কি প্রবলেম? জিদ্দার সাথে কথা বলে টিম নিয়ে এসে ঢোকাও না ভাই অ্যাকশন। বাঘাযতীনের অ্যাকশন আমি যেতেই চাই না, অত অখাদ্য অ্যাকশন সিন আমি কোনোদিন কোথাও দেখিনি ক্রিস্টোফার নোলানের কিছু ফিল্ম ছাড়া। যাই হোক ভাই, আমি বুঝি না দেবদার অ্যাকশন করতে এত অ্যালার্জি কোথায়। ভাই দেখতে ভালো সুন্দর, দুটো হিরো রয়েছে, একটু জমিয়ে ক্যালাকেলি হতো, হচ্ছিল যখন ক্যালাকেলি একটু দেখাতে পারতে, কিন্তু না। এই সিনেমাতে কোনো গালাগাল নেই, কোনো প্রাপ্তবয়স্ক ডায়ালগ নেই, সমস্ত কিছু ফ্যামিলি অডিয়েন্সদের কথা মাথায় রেখে একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে, যেইটা একটুখানি হলেও চোখে লাগে। আর টোন আর ট্রিটমেন্টের কথা বললাম, এখন যদি ব্লকবাস্টার সিনেমা মানে টনিক প্রজাপতির পরে এটাই যদি ব্লকবাস্টার সিনেমার টোন আর ট্রিটমেন্ট যদি হয়, যে একদম নিট অ্যান্ড ক্লিন পারিবারিক ফিল্ম আর বাংলা সিরিয়াল মার্কা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, তাহলে প্রবলেমেটিক বই কি? তবে আমি বলবো টনিক আর প্রজাপতি সেইটার মানে ওই দুটো সিনেমার পরে 100 তলা উঠলে পরে একটা প্রধান পাওয়া যায়। আর ব্যোমকেশ, আমি তো অম্বরীশ আর দেবের একটা সিন আছে কমেডি সিন, সেটা দেখি আমার ভেতরে ভেতরে লোম সত্যান্বেষী, লোম লোম সত্যান্বেষী। হ্যাঁ আমি লোমই বলেছি, ঠিক আছে। ব্যোমকেশ আমি খিল্লি উঠেছে, ব্যোমকেশ আমার জঘন্য লেগেছে, গালাগাল দিলাম না, ব্যোমকেশ আমার জঘন্য লেগেছে। আর বাঘাযতীন, বাঘাযতীন এডিটের প্রবলেম ছিল। বাঘাযতীন তো আমি রোস্ট করবো না, বাঘাযতীন আমি খারাপ কথা বলবো না। বাঘাযতীন একটা ওভার অ্যাম্বিশাস প্রজেক্ট ছিল যেটার এক্সিকিউশন প্রপারলি হয়নি। তার কারণ হচ্ছে কি যে দেবদা নিজে ডিরেক্ট করার চেষ্টা করেছে কিছু পার্টে, আর এডিটের সময় বোধহয় অরুণ রায় বোধহয় ছিলেন না, আর যদি থেকেও যদি থাকেন তাহলে প্রপারলি এডিট হয়নি, ওই জন্য বাঘাযতীন অত খারাপ হয়েছে। নাহলে বাঘাযতীনের মধ্যে পোটেনশিয়াল ছিল গোলন্দাজের মতো একটা হওয়া। ঠিক আছে, সত্যি কথা সত্যিভাবে বলছি, মানতে পারলে মানো, না মানতে পারলে না মানো, দেবতারা এমনিতেও খিস্তি মারে, আমার কিছু যায় আসে না। প্রধান আমার দারুণ লেগেছে। এখন বাঙালির মনে শেষ প্রশ্ন, কাবুলিওয়ালা দেখবো না প্রধান দেখবো? দেখো ভাই, যাদের বড় সিনেমা দেখার ধৈর্য নেই তাদেরকে তো আমার কাবুলিওয়ালা বলা উচিত, বাট টু বি ভেরি অনেস্ট চুজ করা খুব কঠিন, দুটো সিনেমাই খুব ভালো। কে জিতবে কে হারবে, বক্স অফিসে কে বেশি কামাবে, আই ডোন্ট গিভ আ ড্যাম। দুটো সিনেমার কোয়ালিটি ভালো, দুটো সিনেমা আমার ভালো লেগেছে, দেখে আমি আনন্দ পেয়েছি, এবং আমার মনে হচ্ছে যে না ভাই, আমি 110 টাকা দিয়ে যে দেখলাম, 130 টাকা দিয়ে সার্থক। মিনার সিনেমাতে দেখতে গেছিলাম, ব্যালকনি পুরো ফুল ছিল, তলায় আমি উকি মারিনি, কিন্তু ব্যালকনি মোটামুটি পুরোপুরি ফুল ছিল, লোকজন প্রচুর বা থ্রিটি তালি মেরেছে, ভালো ভালো ডায়লগের জায়গা রয়েছে। সোহম রক্স। এই সিনেমাটার স্পেশাল ফ্যাক্টর কিন্তু সোহম আর পরাণ বন্দ্যোপাধ্যায়। দেবদাকে নিয়ে কি বলবো, এত বোল্ড একটা সিনেমার সিদ্ধান্ত সে যখন নিয়েছে, এবং সিনেমাটা যখন বাঘাযতীন বা ব্যোমকেশের মতো ছড়ায়নি, তাকে যখন ভালো মতন মানিয়েছে, তখন তো আমি একটাই কথা বলতে হয়, হ্যাঁ দেবদা যথেষ্ট ভালো একটা কাজ হয়েছে। ওকে, এখন আমি জানি কিছু লোক এসে দেখবে তোর জিতের মানুষ তো ফ্লপ করে গেল, জিতের মানুষ তো ডিজাস্টার হয়ে গেল। ভাই বয়স তোদেরও হচ্ছে আমারও হচ্ছে, ভাই বাদ দে না, লিখবি, আমি পাল্টা কিছু লিখবো, কি দরকার আছে? প্রধান ভাল লেগেছে আমার, ভালো বলেছি। ওকে, চলো টাটা বাই, আবার যেন দেখা পাই। পিস আউট।